চলো, আমরা জানি আমাদের বেশিরভাগ ডিভাইসই ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড। ওকে, আমাদের বাড়ির হ্যাঁ স্যার। রাউটার, আমাদের অফিসের রাউটার, বড় বড় এন্টারপ্রাইজের রাউটার বেশিরভাগই ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড। এই ইন্টারনেটটা কি? একটা পাবলিক নেটওয়ার্ক, কারণ এটা সবাই ইউজ করছে, আর ইট ইজ নট সিকিউর। এটা কোনোভাবেই সিকিউর নয়। কেন, তুমি যা কিছু পাঠাবে থ্রু ইন্টারনেট সব কিছুই প্লেন টেক্সটে ফরওয়ার্ড হবে। প্লেন টেক্সট মানে হিউম্যান রিডেবল টেক্সটে ফরওয়ার্ড হবে। ফলে যদি কেউ মাঝখানে, আর ইন্টারনেটে যারা কানেক্টেড তারা কখনোই সবাই যে ভালো বা সবাই যে সৎ উদ্দেশ্য নিয়ে কানেক্টেড সেটা আমরা বলতে পারি না। ফলে তোমার পাঠানো কোনো ইনফরমেশন যদি কেউ ক্যাপচার করতে পারে, তবে সে কিন্তু প্লেন টেক্সটেই পুরো ইনফরমেশনটা পেয়ে যাবে। ধরো তুমি তোমার ব্যাংকে একটা পাসওয়ার্ড পাঠাবে, তুমি ব্যাংকের সাইটে লগ ইন করে ব্যাংকে ইউজার নেম আর পাসওয়ার্ড পাঠাবে। এবার ইন্টারনেটে বসে থাকা, তো ইউজার নেম তোমার ABCD আর পাসওয়ার্ড 1234। ফলে ইন্টারনেটে বসে থাকা যে কোনো লোক এই প্যাকেটটাকে যদি ক্যাপচার করতে পারে, সে কিন্তু ক্লিয়ার টেক্সটেই বা প্লেন টেক্সটেই এই ইনফরমেশনগুলো পেয়ে যাবে যে তোমার ইউজার নেম ABCD আর পাসওয়ার্ড 1234। তাহলে আমাদের করণীয় কি? আর সেই উদ্দেশ্যেই যে টেকনোলজিটা নিয়ে আমরা পড়বো, দ্যাট ইজ কল্ড VPN। VPN পড়তে গেলে সবার আগে তোমাকে যেটা জানতে হবে, দ্যাট ইজ ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি তোমাকে সবার আগে জানতে হবে। আমরা প্রথমে ক্রিপ্টোগ্রাফিটা খুব ভালো করে বুঝবো, তারপর VPN এ যাব। ক্লিয়ার? হ্যাঁ স্যার। সো আমি নোটসও প্রোভাইড করব, সুতরাং চিন্তার কিছু নেই। প্রথমে আসছি আমরা ক্রিপ্টোগ্রাফি কনসেপ্টে। দেখো, নেটওয়ার্ক ট্রাফিক ট্রাভার্সিং অন ইন্টারনেট ইজ প্রোটেক্টেড থ্রু ক্রিপ্টোগ্রাফিক মেথডস। এই যে যত ট্রাফিক আমরা আমাদের ইন্টারনেটে থ্রু থ্রু ইন্টারনেট যাতায়াত করছে, সেইগুলোকে আমরা প্রোটেক্ট করি কিভাবে? ইউজিং ক্রিপ্টোগ্রাফিক মেথডস।
যে মেথডটা ইউজ করে আমরা আমাদের ট্রাফিককে প্রোটেক্ট করি, দ্যাট ইজ ক্রিপ্টোগ্রাফিক মেথড। সেই মেথডটাকে আমরা বলি ক্রিপ্টোগ্রাফিক মেথডস। বেসিক্যালি এই ক্রিপ্টোগ্রাফি হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড। এই ক্রিপ্টোগ্রাফি হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড। তার অর্থ কি? সিক্রেট রাইটিং। সিক্রেট রাইটিং। ক্রিপ্টো কথাটার অর্থ হচ্ছে হিডেন বা সিক্রেট, while the graphene word means the writing. So total টা নিয়ে হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। টোটালটা নিয়ে হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। নেটওয়ার্কে ক্রিপ্টোগ্রাফি বলতে আমরা কি বুঝি? দ্য প্রসেস অফ এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন। নেটওয়ার্কে ক্রিপ্টোগ্রাফি কথাটার অর্থ হচ্ছে এনক্রিপশন আর ডিক্রিপশন। তোমার এই ডেটাটাকেই হিডেন করার যে প্রসেস, এইটা হচ্ছে প্লেন টেক্সট ডেটা বা ক্লিয়ার টেক্সট ডেটা। এই ডেটাটাকে হিডেন করার যে প্রসেস, সেটাকে বলা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। এই ডেটাটাকে আমরা হিডেন করব এনক্রিপ্ট করে। এই ডেটাটা যখন ওভার দ্য ইন্টারনেট যাবে, সেটা হিডেন বা সিক্রেট অবস্থায় থাকবে, এবং এই ডেটাটা যখন ডেস্টিনেশনে যাবে, সে কি করে তখন বুঝবে? সে এই ডেটাটাকে ডিক্রিপ্ট করে আবার প্লেন টেক্সটে নিয়ে আসবে। আবার এই প্লেন টেক্সটে নিয়ে আসবে। বাট এই ডেটাটা যখন এই পাথের উপর দিয়ে যাবে, টোটাল ডেটাটাই কিন্তু হিডেন থাকবে। ডেটা বা ইনফরমেশনকে হিডেন করার, লুকিয়ে রাখার যে স্টাডি, সেটাকেই বলা হয় ক্রিপ্টোগ্রাফি। কোনোভাবেই তুমি ডেটা পড়তে পারবে না। Cryptography is the art, study and science of making the data impossible to read. ক্রিপ্টোগ্রাফিকে একটা আর্ট বা একটা স্টাডি বা সায়েন্স বলতে পারো, থ্রু হুইচ আমরা ডেটাটাকে রিডেবল ফরম্যাট থেকে আনরিডেবল ফরম্যাটে কনভার্ট করি। অ্যালগরিদমটা যখন কাজ শুরু করে, তখন সেটা প্লেন টেক্সট ডেটা নিয়েই বা রিডেবল টেক্সট ডেটা নিয়েই কাজ শুরু করে, এবং তারপরে সেই রিডেবল টেক্সটটাকে আনরিডেবল ফরম্যাটে কনভার্ট করে। এবং তার জন্য সে একটা অ্যালগরিদম ইউজ করে। Encryption algorithms specify how ciphertext can be decrypted back into plain text. Ciphertext কি? আমরা আসছি, ciphertext পড়ব। This is plain text. This is plain text. এইটাকেই যদি আমরা এনক্রিপ্ট করি, তাহলে হয়তো এটা এরকম দেখতে হয়ে যাবে। ইউজার নেম, পাসওয়ার্ড,
দিস ইজ কল্ড সাইফার টেক্সট। দিস ইজ আনরিডেবল। এটাই হচ্ছে সাইফার টেক্সট। আর এনক্রিপশন অ্যালগরিদম ঠিক করে দেয় যে প্লেন টেক্সট ডেটাটা কিভাবে এনক্রিপ্টেড হবে আর এনক্রিপ্টেড ডেটাটা কিভাবে ডিক্রিপ্ট হয়ে আবার প্লেন টেক্সটে ফিরে আসবে। আমাদের তিনটে জিনিস দরকার বেসিক্যালি। কনফিডেন্সিয়ালিটি, আমাদের যে কোনো কমিউনিকেশন, নেটওয়ার্ক কমিউনিকেশনে তিনটে জিনিস দরকার। একটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, মানে আমার ডেটা যেন কেউ পড়তে না পারে। একটা হচ্ছে ইন্টিগ্রিটি, আমার ডেটাকে কেউ যেন পরিবর্তন না করতে পারে। আর একটা হচ্ছে অথেন্টিকেশন, মানে আমি যার সঙ্গে কথা বলতে চাইছি আমি তার সঙ্গেই কথা বলছি, অন্য কারো কাছে আমার ইনফরমেশন যাচ্ছে না। এই তিনটে হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটির পিলার, আর এই তিনটেই হচ্ছে ক্রিপ্টোগ্রাফির এসেনশিয়াল পার্ট। Cryptography is a way and method to keep the message and other data secret. এটা এমন একটা পদ্ধতি যাতে আমরা আমাদের মেসেজ বা ইনফরমেশন বা ডেটা যাই বলি সেটাকে আমরা সিক্রেট রাখতে পারি। আর এই ক্রিপ্টোগ্রাফি, এই যে প্রসেসটা, এটা আজকে শুরু হয়নি, এটা কয়েক হাজার বছর আগে শুরু হয়েছে। খুব সহজ একটা ক্রিপ্টোগ্রাফিক এনক্রিপশন অ্যালগরিদম হচ্ছে সিজার সাইফার। সরি, Caesar cipher encryption algorithm is one of the simplest encryption algorithms. In this Caesar algorithm, every alphabetical character in the plain text is replaced. প্রত্যেকটা ক্যারেক্টার রিপ্লেস হয়ে যেত। ধরো তুমি ইউজার নেম পাঠালে গৌতম, এটাকে রিপ্লেস হয়ে যাবে। ধরো তুমি এক করে রিপ্লেস করবে, তাহলে এটা কি হবে? প্রত্যেকটা অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টার একটা ঘর করে এগিয়ে গেল। দিস ইজ দ্য প্রসেস হুইচ ইজ ইউজড ইন সিজার সাইফার। বোঝা গেছে এই পর্যন্ত? হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে আমরা একটা যদি বেসিক ডায়াগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করি ক্রিপ্টোগ্রাফি কি, তাহলে আমরা কি পাবো? আমাদের কাছে আছে প্লেন টেক্সট, যেটা রিডেবল ফরম্যাটে আছে, নন এনক্রিপ্টেড ডেটা, একদম প্লেন টেক্সট। সেটাকে এনক্রিপশন করলাম আমরা, করে আমরা সাইফার টেক্সটে কনভার্ট করলাম। দ্যাট ইজ নন রিডেবল ফরম্যাট, এনক্রিপ্টেড ডেটা। সেই সাইফার টেক্সটটাকে আবার ডিক্রিপশন করে আমরা প্লেন টেক্সটে ফিরিয়ে আনলাম, যেটা আবার রিডেবল ফরম্যাটে কনভার্ট হলো। দ্যাট ইজ নন এনক্রিপ্টেড ডেটা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্রিপ্টোগ্রাফি টার্মিনোলজিস, কিছু টার্মিনোলজি আমাদের মাথায় রাখতে হবে। যেরকম প্লেন টেক্সট, যেটা রিডেবল সেটাই প্লেন টেক্সট। এনক্রিপ্ট হবার আগের যে ফরম্যাটটা, দ্যাট ইজ প্লেন টেক্সট। অরিজিনাল মেসেজ বা ইনফরমেশন বা ডেটা যেটা, সেটাই প্লেন টেক্সট। সাইফার টেক্সট
এনক্রিপ্টেড মেসেজটাকেই বলা হয় সাইফার টেক্সট। এটা আনরিডেবল, যতক্ষণ না এটাকে আমি আবার প্লেন টেক্সটে কনভার্ট করছি এটা আনরিডেবল। কিছু কিছু সময় দেখবে প্লেন টেক্সটের যা সাইজ সেই সেম সাইজেরই সাইফার টেক্সট তৈরি হয়েছে, অথবা তার থেকে বড় সাইফার টেক্সট তৈরি হয়েছে। সাইফার টেক্সট একমাত্র সেই উদ্ধার করতে পারবে যাকে তুমি ডেটাটা পাঠাতে চাইছো, তার কারণ সেই জানে যে তুমি কোন এনক্রিপশন অ্যালগরিদম ইউজ করে প্লেন টেক্সট ডেটাটাকে সাইফার টেক্সটে কনভার্ট করেছো। তোমার রিসিভার ঠিক সেই অ্যালগরিদম ইউজ করে সাইফার টেক্সট ডেটাটাকে প্লেন টেক্সটে কনভার্ট করবে। এটাকে স্ক্র্যাম্বলড মেসেজও বলা হয়। রিডেবল বা প্লেন টেক্সট ডেটাটাকে এনক্রিপশন অ্যালগরিদমের মাধ্যমে আমরা যখন সাইফার টেক্সটে কনভার্ট করি সেটাকে স্ক্র্যাম্বলড মেসেজও বলা হয়। নেক্সট, এনক্রিপশন। The process of changing the plain text into ciphertext is called encryption. যে প্রসেসের মাধ্যমে আমরা প্লেন টেক্সটটাকে সাইফার টেক্সটে কনভার্ট করছি, দ্যাট প্রসেস ইজ নোন অ্যাজ এনক্রিপশন। যে প্রসেসের মাধ্যমে আমরা কনভার্ট করছি, চেঞ্জ করছি, দ্যাট ইজ কল্ড এনক্রিপশন। একটা রিডেবল ডেটাটাকে একটা সিক্রেট কোডে আমরা রিপ্রেজেন্ট করছি। এনক্রিপশন হচ্ছে একটা টু ওয়ে ফাংশন। টু ওয়ে ফাংশন মানে কি? আমরা প্লেন টেক্সটটাকে সাইফার টেক্সটে কনভার্ট করছি, এটা একটা ওয়ান ওয়ে। আবার সেই সাইফার টেক্সটটাকে আমরা প্লেন টেক্সটে ফিরিয়ে আনছি, দ্যাট মিনস টু ওয়ে। দ্যাট মিনস টু ওয়ে। এই দুটো টু ওয়ের মধ্যে দুটো প্রসেস আছে, ওয়ান ইজ কল্ড এনক্রিপশন অ্যান্ড অ্যানাদার ইজ কল্ড ডিক্রিপশন। এবং ডেটা সিকিউরিটি অ্যাচিভ করবার জন্য, ইনফরমেশন সিকিউরিটি অ্যাচিভ করবার জন্য এনক্রিপশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে। এনক্রিপশন ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে। যাতে কোনোভাবেই কোনো আনঅথরাইজ পার্সনের হাতে তোমার ইনফরমেশনটা পৌঁছালে সে সেটাকে প্লেন টেক্সটে কনভার্ট না করতে পারে, তার জন্যই আমরা এনক্রিপশন ইউজ করছি। আর এই এনক্রিপশন করবার জন্য, এই প্রসেসটাকে রান করবার জন্য আমরা অ্যালগরিদম আর একটা কি ইউজ করি, যেটাকে বলা হয় সিক্রেট কি। যে প্রসেসের মাধ্যমে আমরা প্লেন টেক্সটটাকে আনরিডেবল ফরম্যাটে মানে সাইফার টেক্সটে কনভার্ট করছি, সেই প্রসেসটার জন্য আমাদের কিছু টুল দরকার। তা কি কি টুল আমাদের হাতে আছে? একটা অ্যালগরিদম আর একটা সিক্রেট কি। সিক্রেট কি কি? এই কিটা কি? কি হচ্ছে স্ট্রিং অফ ক্যারেক্টারস, কিছু ক্যারেক্টার দিয়ে তৈরি করা একটা স্ট্রিং, যেটা ওই অ্যালগরিদমের সঙ্গে কাজ করে। তার মানে তোমার কাছে যেরকম অ্যালগরিদমটা আছে, কিটা আছে, যে রিসিভার তার কাছেও ওই একই অ্যালগরিদম আর কি থাকা দরকার। তুমি একটা অ্যালগরিদম দিয়ে এনক্রিপ্ট করলে সে আর একটা অ্যালগরিদম দিয়ে ডিক্রিপ্ট করবে, এটা হবে না। তুমি একটা কি ইউজ করলে সে আর একটা কি ইউজ করলো, সেটা কখনোই সম্ভব না। দুজনের কাছে যখন সেম অ্যালগরিদম আর কি থাকবে, তবেই দুজনের মধ্যে প্রপার কমিউনিকেশন হবে। তোমার এনক্রিপ্টেড ডেটা সে ডিক্রিপ্ট করে সেটাকে প্লেন টেক্সটে কনভার্ট করতে পারবে। ডিক্রিপশন হচ্ছে এনক্রিপশনের ঠিক উল্টো প্রসেস।
এনক্রিপশন মানে হচ্ছে প্লেন টেক্সটটাকে তুমি সাইফার টেক্সটে কনভার্ট করছো, আর ডিক্রিপশন মানে হচ্ছে সাইফার টেক্সটটাকে তুমি প্লেন টেক্সটে কনভার্ট করছো ইউজিং দ্য অ্যালগরিদম অ্যান্ড কি। এনক্রিপশন অ্যালগরিদম যে টুলটা ইউজ করে তুমি প্লেন টেক্সটটাকে সাইফার টেক্সট বা স্ক্র্যাম্বল ডেটাতে কনভার্ট করছো। অ্যালগরিদম ইজ এ টুল। বেসিক্যালি অ্যালগরিদম কি বলে? অ্যালগরিদম বলে অ্যালগরিদমস আর দ্য রুলস অর ইনস্ট্রাকশন অফ দ্য এনক্রিপশন প্রসেস। যে কিভাবে ডেটাটাকে এনক্রিপ্ট করতে হবে সেটা বলে দেয় হচ্ছে অ্যালগরিদম। তাহলে এনক্রিপশন প্রসেসের জন্য যে টুলগুলো তোমার দরকার তার মধ্যে অ্যালগরিদম একটা, আর একটা হচ্ছে কি। তবেই তুমি তোমার প্লেন টেক্সট ডেটাটাকে সাইফার টেক্সটে কনভার্ট করতে পারো। এবং এই অ্যালগরিদমের ইনফরমেশন, এনক্রিপশন অ্যালগরিদম বা ডিক্রিপশন অ্যালগরিদমের ইনফরমেশন সেন্ডার আর রিসিভার দুজনের কাছেই থাকা দরকার। তবেই তোমার প্লেন টেক্সট ডেটা যেটাকে তুমি কনভার্ট করেছো সাইফার টেক্সটে সেটা রিসিভার উদ্ধার করতে পারবে ইউজিং দ্য সেম অ্যালগরিদম অ্যান্ড দ্য সেম কি। ডিক্রিপশন অ্যালগরিদম যে অ্যালগরিদমটা ইউজ করে সাইফার টেক্সট ডেটাটাকে প্লেন টেক্সটে কনভার্ট করা হচ্ছে। এনক্রিপশন অ্যালগরিদমে তুমি ইনপুট দিচ্ছ প্লেন টেক্সট ডেটা, অ্যালগরিদমের কাছে কি আছে, একটা কি আছে, সে সেই প্লেন টেক্সট ডেটাটাকে উইথ দ্য হেল্প অফ দ্য কি সাইফার টেক্সটে কনভার্ট করছে। ডিক্রিপশন অ্যালগরিদমে ইনপুট কি হচ্ছে? সাইফার টেক্সট ডেটা, সাইফার টেক্সট ইনপুট হচ্ছে, সে ওই সেম অ্যালগরিদম আর কি ইউজ করে সেটাকে প্লেন টেক্সটে কনভার্ট করছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এখানে যে ছবিটা আছে সেটা দেখো, প্লেন টেক্সট এনক্রিপশন কি, এনক্রিপশন অ্যালগরিদম, সেটা সাইফার টেক্সটে কনভার্ট হলো। সেই সাইফার টেক্সটটা আনট্রাস্টেড নেটওয়ার্কের উপর দিয়ে গিয়ে রিসিভারের কাছে পৌঁছালো। রিসিভারের কাছে মানে ডিক্রিপশন অ্যালগরিদমের কাছে পৌঁছালো, সেই ডিক্রিপশন অ্যালগরিদমের সঙ্গে সেম কি ইউজ করে সেটাকে প্লেন টেক্সটে কনভার্ট করলো। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। না স্যার। দিজ আর ভেরি বেসিক পার্টস। এগুলো কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, তার জন্যই আমি এইভাবে নোট তৈরি করে দিচ্ছি। ওকে? ওকে। নেক্সট, যে এনক্রিপশন নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, এবার সেই এনক্রিপশন সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। এই এনক্রিপশন আমরা জানি এনক্রিপশন ইজ এ প্রসেস টু কনভার্ট প্লেন টেক্সট ডেটা টু সাইফার টেক্সট। এই এনক্রিপশন দু ধরনের হয়। একটা হচ্ছে সিমেট্রিক এনক্রিপশন, একটা হচ্ছে অ্যাসিমেট্রিক এনক্রিপশন। একটা হচ্ছে সিমেট্রিক এনক্রিপশন, একটা হচ্ছে অ্যাসিমেট্রিক এনক্রিপশন। সিমেট্রিক এনক্রিপশনে কি হয়? একটা সিঙ্গেল কি ইউজ করা হয়, যেটা সবার কাছে দেওয়া থাকবে, যে যখন যার কাছে ডেটা পাঠানো হবে সে ওই কিটার সাহায্যে ডেটাটাকে সাইফার টেক্সট থেকে
প্লেন টেক্সটে কনভার্ট করে নেবে। সেম কি, একটা সিঙ্গেল কি, একটা তালা কিনেছ, সেই তালাটার একটা চাবি আছে, সেই চাবিরই অনেকগুলো কপি করে তুমি 4-5 জনকে দিয়ে দিবে, তার মানে ওই 4-5 জনই ওই তালাটা খুলতে পারে। অ্যাসিমেট্রিক এনক্রিপশনে কিন্তু পেয়ার অফ কি ইউজ করা হয়, দুটো কি থাকে, একটা হচ্ছে পাবলিক কি, একটা হচ্ছে প্রাইভেট কি। একটা দিয়ে এনক্রিপ্ট হবে, একটা দিয়ে ডিক্রিপ্ট হবে। তুমি পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করলে প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ্ট করতে পারবে, তুমি প্রাইভেট কি দিয়ে এনক্রিপ্ট করলে পাবলিক কি দিয়ে ডিক্রিপ্ট করতে পারবে। কিন্তু পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করলে পাবলিক কি দিয়ে ডিক্রিপ্ট করতে পারবে না, বা প্রাইভেট কি দিয়ে এনক্রিপ্ট করলে প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ্ট করতে পারবে না। সিমেট্রিক এনক্রিপশন ওল্ড টেকনিক, অ্যাসিমেট্রিক এনক্রিপশন রিলেটিভলি নিউ। অ্যাসিমেট্রিক এনক্রিপশন অনেক বেশি সময় নেয় সিমেট্রিক এনক্রিপশনের থেকে। সিমেট্রিক এনক্রিপশন বা সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফিতে অনেক কম রিসোর্স ইউজ হয়, বাট অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফিতে অনেক বেশি রিসোর্স ইউজ হয়, মানে সিপিইউ ইউটিলাইজেশন, মেমোরি ইউটিলাইজেশন অনেক বেড়ে যায় ডিভাইসে। সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি কি? এই বক্সের একটাই চাবি, সেই চাবিটার কপি তোমার কাছেও আছে, আমার কাছেও আছে। তুমি যদি বক্সটা বন্ধ করে রাখো, আমি আমার চাবিটা দিয়ে খুলতে পারবো। অ্যাসিমেট্রিক এনক্রিপশন কি? তোমাকে আমি একটা খোলা বক্স দিলাম, তুমি তার মধ্যে কিছু রেখে সেটাকে লক করে দিলে তোমার চাবি দিয়ে। আমার কাছে ওই চাবিরই একটা চাবির সঙ্গে রিলেটেড অন্য একটা চাবি আছে, ওই চাবিটা নেই, কিন্তু সেম চাবি নেই, অন্য একটা চাবি আছে দ্যাট ইজ রিলেটেড টু দ্যাট কি। আমি সেই চাবিটা দিয়ে আবার বক্সটা ওপেন করে দিলাম। সিমেট্রিক এনক্রিপশন সম্বন্ধে একটু জেনে নিই। Symmetric encryption algorithm use the same key for encryption and decryption. Encryption এবং decryption এর জন্য সেম কি ইউজ করে। এটাকে সিক্রেট কি আর প্রাইভেট কি ক্রিপ্টোগ্রাফিও বলা হয়। And key must be exchanged so that both sender and receiver can access plain text data. কিটা এক্সচেঞ্জ করতে হবে তোমার, রিসিভারের কাছেও ওই কিটা থাকা দরকার, দুটো পার্টির কাছেই। কমিউনিকেটিং টু পার্টিস মাস্ট হ্যাভ দ্যাট সিক্রেট কি। It is a best known technique for encryption. এনক্রিপশনের জন্য বেস্ট টেকনিক হচ্ছে সিমেট্রিক এনক্রিপশন, কারণ তাড়াতাড়ি হবে, কম রিসোর্স ইউজ করবে।
সিক্রেট কি হিসেবে যেটা ইউজ করে সেটা নাম্বার হতে পারে, ওয়ার্ড হতে পারে, বা স্ট্রিং অফ র্যান্ডম লেটার্স হতে পারে। These are the example of some symmetric encryption algorithm. DES, Data Encryption Standard, triple 3DES, Triple Data Encryption Standard, AES, Advanced Encryption Standard, IDEA, RC2, RC4, RC5, RC6, Blowfish are the example of symmetric encryption. But এদের মধ্যে বেশি ইউজ হয় AES 128, AES 192, AES 256. সিমেট্রিক এনক্রিপশন ইউজ করার সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো ইজ এফিশিয়েন্ট অ্যান্ড ফাস্ট। অনলাইনে অনেক টুল পাবে যেখানে তুমি সিমেট্রিক এনক্রিপশন করতে পারো। ধরো তোমার প্লেন টেক্সটটা হচ্ছে আই লাভ মাই কান্ট্রি। এইটা তুমি পাঠাচ্ছ, সাইফার মোড, ইসিবি আর সিবিসি আছে, এটাই রাখো। কি সাইজ কি 128, 192, 256। সিক্রেট কি তুমি কি দিলে 1 2 3 4। এবার এনক্রিপ্ট করো। আচ্ছা, ওয়ান জিরো 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 ওয়ান জিরো। Secret key should be 16 of our 128 bits key size. 16 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এইটা তোমার সিক্রেট কি। তাহলে এনক্রিপ্ট হয়ে ডেটাটা তুমি কি পেলে, এটা তোমার এনক্রিপ্টেড ডেটা। তুমি কি করছো, AES করছো, অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড। এইবার এনক্রিপ্টেড ডেটাটা কার কাছে গেল, রিসিভারের কাছে গেল। বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। এইবার তোমার সবকিছুই সেম থাকবে। এইবার তোমাকে কিটা দিতে হবে, সেম কি তোমাকে দিতে হবে। কেন, AES এই কি এর সাহায্যে ডেটাটাকে ডিক্রিপ্ট করবে। কোন কি এর সাহায্যে, যে কি সেন্ডার ইউজ করেছে। ডিক্রিপ্ট করার পর কি পেলো, দেখো এইটা পাচ্ছে, বাট এটা তো আমার না, তার মানে কোথাও গন্ডগোল হচ্ছে। দেখো আমি একটা ডট দিলাম, এনক্রিপশনটা পাল্টে গেল, সাইফার টেক্সটটা পাল্টে গেল।
এরকম অনলাইনে অনেক পাবে। This is the encrypted data. দেখো, এই এনক্রিপ্টেড ডেটাটাকে ডিক্রিপ্ট করে অ্যাকচুয়াল টেক্সটটা পেল। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। অ্যাসিমেট্রিক এনক্রিপশন, এটাকে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফিও বলা হয়। দুটো কি ইউজ করে, একটা পাবলিক কি থাকে, একটা প্রাইভেট কি থাকে। টোটাল প্রসেসটাতে দুটো কি ইউজ হয়। পাবলিক কি মানে যেটা পাবলিকলি অ্যাভেলেবেল, সবার কাছেই থাকতে পারে, সবার কাছেই থাকতে পারে। প্রাইভেট কি মানে সেটা প্রাইভেট, সেটা শুধু একজনের কাছেই থাকবে। সেটা শুধু একজনের কাছেই থাকবে। ধরো আমি অ্যাসিমেট্রিক এনক্রিপশন ইউজ করতে চাইছি, আমার পাবলিক কি আমি তোমাকে দিয়ে দিলাম, বাট প্রাইভেট কিটা আমি আমার কাছেই রাখবো। এবার আমি আমার প্রাইভেট কি দিয়ে ডেটাটাকে এনক্রিপ্ট করে তোমাকে পাঠাবো। তোমার কাছে যে পাবলিক কি রয়েছে একমাত্র সেটা দিয়েই তুমি ওই ডেটাটাকে ডিক্রিপ্ট করতে পারো। তার মানে এই পাবলিক কিটা যদি তোমার জায়গায় অন্য কারো কাছে থাকতো, সেও ডিক্রিপ্ট করতে পারতো। কারণ ডেটাটা আমি যে প্রাইভেট কি দিয়ে এনক্রিপ্ট করেছি, সেই রিলেটেড পাবলিক কি একমাত্র ওই ডেটাটাকে ডিক্রিপ্ট করতে পারবে। মাথায় রাখবে দুটো কি থাকে অ্যাসিমেট্রিক এনক্রিপশনে, একটাকে বলা হয় পাবলিক কি, একটাকে বলা হয় প্রাইভেট কি। পাবলিক কি সবার কাছে থাকতে পারে, ইট ইজ পাবলিক। প্রাইভেট কি শুধুমাত্র ওনারের কাছেই থাকবে। তুমি যদি ডেটাটাকে পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করো, তাহলে সেটাকে প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ্ট করতে হবে। তুমি যদি ডেটাটাকে প্রাইভেট কি দিয়ে এনক্রিপ্ট করো, তবে সেটাকে পাবলিক কি দিয়ে ডিক্রিপ্ট করতে হবে। কখনোই পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করে পাবলিক কি দিয়ে ডিক্রিপ্ট করতে পারবে না, কখনোই প্রাইভেট কি দিয়ে এনক্রিপ্ট করে প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ্ট করতে পারবে না। এর এক্সাম্পল কি, আরএসএ, ডিএইচ, ডিএসএ, ডিসিসি, এগুলো সম্বন্ধে কিছু কিছু নিয়ে আমরা পড়ব, চাপ নেই। এই অ্যাসিমেট্রিক এনক্রিপশন কিন্তু রিলেটিভলি নিউ, while symmetric encryption is relatively old technique. Asymmetric encryption কিন্তু relatively new.
ক্লিয়ার হলো? অনলাইনে অ্যাসিমেট্রিক হ্যাঁ স্যার। এনক্রিপশনেরও টুল পাবে অনেক। এখানে কি সাইজ তোমাকে বলতে হবে, 512। এখানে দুটো কি জেনারেট করলাম আমি, একটা পাবলিক কি, একটা প্রাইভেট কি। এবার প্লেন টেক্সটটা দাও। আই অ্যাম এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। এবার তুমি ধরো প্রাইভেট কি দিয়ে এটাকে এনক্রিপ্ট করবে। প্রাইভেট কিটা লেখো এখানে। এখানে অনেকগুলো আছে, আরএসএ, তুমি মেথডটা ইউজ করছো আরএসএ। কি টাইপ? প্রাইভেট। এনক্রিপ্ট করে কি পেলে? এনক্রিপ্ট করে তুমি এইটা পেলে। এই এনক্রিপ্টটাকে ডিক্রিপ্ট করতে চাইছো তুমি, এইটা দাও। এবার তুমি পাবলিক কি দিয়ে ডিক্রিপ্ট করবে, পাবলিক কিটা দাও। আরএসএ, এটা কি ইউজ করছো? পাবলিক কি। ডিক্রিপ্ট করো, আই অ্যাম এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। তুমি যদি এখানে পাবলিক কি এর বদলে প্রাইভেট কিটা ইউজ করে ডিক্রিপ্ট করতে চাইতে, তাহলে কিন্তু হতো না। দেখো ডিক্রিপশন এরর দেখাচ্ছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? হ্যাঁ স্যার। সো আমরা কি জানলাম? সিমেট্রিক এনক্রিপশন, অ্যাসিমেট্রিক এনক্রিপশন সম্বন্ধে জানলাম। এরপরে আমরা কি দেখবো? হ্যাশ। হ্যাশ হ্যাশ ফাংশন ও ক্রিপ্টোগ্রাফি একটা পার্ট, যেটা একটা ডেটার উপর রান করে। আর তার যে রেজাল্টটা বেরোয় সেটাকে আমরা অনেক কিছু বলতে পারি। চেকসাম বলতে পারি, ডাইজেস্ট বলতে পারি, মেসেজ ডাইজেস্ট বলতে পারি, বা হ্যাশ ভ্যালু বলতে পারি। বাট হ্যাশ কিন্তু এনক্রিপশনের মতন না। তুমি কোনো একটা প্লেন টেক্সটের উপর কোনো একটা হ্যাশিং অ্যালগরিদম চালিয়ে যে আউটপুটটা পাবে, সেই আউটপুট থেকে কিন্তু তুমি আর কখনোই প্লেন টেক্সটটা ফিরে পাবে না। সেই আউটপুট থেকে তুমি কখনোই আর প্লেন টেক্সটটাকে ফিরে পাবে না। এটা ওয়ান ওয়ে। এটা হচ্ছে ওয়ান ওয়ে ফাংশন। এনক্রিপশন আমরা কি দেখছিলাম? প্লেন টেক্সটটাকে তুমি এনক্রিপ্ট করে সাইফার টেক্সটে কনভার্ট করলে, সেই সাইফার টেক্সটটাকে আবার ডিক্রিপ্ট করে প্লেন টেক্সটটা ফিরে পাচ্ছি। বাট হ্যাশিংয়ে কিন্তু সেই ব্যাপার নেই। তাহলে আমরা হ্যাশ ইউজ করি কেন? তোমার ডেটা বা ইনফরমেশনের ইন্টিগ্রিটি চেক করবার জন্য। যে ডেটাটা সেন্ডার তোমাকে পাঠিয়েছে, সেই ডেটাটাই তোমার কাছে এসে পৌঁছেছে।
যে ডেটাটা সেন্ডার তোমাকে পাঠিয়েছে সেই ডেটাটাই তোমার কাছে এসে পৌঁছেছে। মাঝপথে তোমার ডেটাটা কেউ চেঞ্জ করেনি, মাঝপথে ডেটাটার কোনো অল্টারনেশন হয়নি। সেন্ডার কি করে, ডেটা আর এই ডাইজেস্ট ভ্যালুটা পাঠায়। তাহলে রিসিভার কিভাবে চেক করবে? সেন্ডার যখন পাঠায় তখন ডেটা আর তার এই যে ডাইজেস্টটা, যেটা আমরা পড়লাম, এটাকে ডাইজেস্ট বলে, চেকসাম বলে, মেসেজ ডাইজেস্ট বলে, হ্যাশ ভ্যালু বলে, এই হ্যাশ ভ্যালুটাও পাঠায়। রিসিভার কি করে, ডেটা বা প্লেন টেক্সটটাকে সেম হ্যাশিং অ্যালগোরিদমের উপর দিয়ে রান করিয়ে রিসিভারও একটা ডাইজেস্ট পায়, রিসিভারও একটা হ্যাশ ভ্যালু পায়। এবার ওর কম্পেয়ার করে সেন্ডারের পাঠানো হ্যাশ ভ্যালু আর ওর নিজের জেনারেট হওয়া হ্যাশ ভ্যালুর সাথে। যদি দেখে সেম আছে, তার মানে সেন্ডার যা পাঠিয়েছে তার কোনো চেঞ্জ হয়নি, সেন্ডারের যে ডেটা পাঠিয়েছে অ্যাজ ইট ইজ সেই ডেটাই রিসিভার রিসিভ করেছে। বাট যদি দেখে দুটো হ্যাশ ভ্যালু ডিফারেন্ট, তার মানে ও বুঝে নেবে যে মাঝপথে ডেটার ম্যানিপুলেশন হয়েছে, মাঝপথে সেন্ডারের পাঠানো ডেটা চেঞ্জ হয়েছে। এই হ্যাশিং এর দুটো খুব কমনলি অ্যাভেলেবেল মেথড হচ্ছে MD5, মেসেজ ডাইজেস্ট 5 অ্যান্ড SH। সিকিউর হ্যাশ অ্যালগোরিদম। MD5 হ্যাশিং কি? আমরা কি দেখলাম যে হ্যাশিংটা ইন্টিগ্রিটির জন্য ইউজ হয়, যে ডেটা অল্টার হয়েছে কিনা, তোমার সেন্ডার থেকে রিসিভারে যাওয়ার পথে ডেটার কোনো অল্টারনেশন হয়েছে কিনা। MD5 এর ফুল ফর্ম হচ্ছে মেসেজ ডাইজেস্ট অ্যালগোরিদম 5। এটা টিপিক্যালি এক্সপ্রেস করা হয় একটা 32 ডিজিটের হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে। আর MD5 এ যে হ্যাশ ভ্যালুটা প্রডিউস করে সেটা হচ্ছে 128 বিটের। তোমার ইনপুট ডেটা যে সাইজেরই হোক, যে লেন্থেরই হোক, তাহলে হ্যাশ ভ্যালুটা কত হবে? 128 বিটের বা 32 ডিজিট হেক্স। এক একটা হেক্স ভ্যালু আমরা জানি 4 বিট করে, 32 ইন্টু 4 করলে কত হয়? 128। তোমার এক পাতার ডেটা হোক, 1000 পাতার ডেটা হোক, একটা ওয়ার্ড হোক, 1 লক্ষ ওয়ার্ড হোক, যাই হোক, আউটপুট সবসময় 32 হেক্স ডিজিটেরই হবে। পাসওয়ার্ড হ্যাশিং এর জন্য ইনিশিয়ালি এটা ইউজ করা হতো, বা ফাইলের ইন্টিগ্রিটি চেকের জন্য ইউজ করা হতো। তুমি একটা কোনো সাইট থেকে ফাইল নামাচ্ছ, সেই ফাইলটা যে অ্যাজ ইট ইজ তোমার কাছে এসছে সেটা জন্য MD5 হ্যাশিং ইউজ করা হতো। তুমি সিসকো থেকে যদি কোনো সফটওয়্যার নামাও,
দেখবে এখানে দেখো ওরা একটা MD5 চেকসাম দিয়ে দিচ্ছে আর একটা SHA 512 চেকসাম দিচ্ছে, যে তুমি এইটা নামানোর পর দেখে নাও তোমার এই অ্যাপ্লিকেশনটাকে MD5 বা SHA 512 এর মধ্যে দিয়ে রান করিয়ে দেখে নাও এই দুটো ভ্যালুর সঙ্গে ম্যাচ করছে কিনা। তাহলে তুমি বুঝবে আমরা যেটা পাঠিয়েছি অ্যাজ ইট ইজ সেটাই তুমি পেয়েছো। আদারওয়াইজ যদি সেটা না হয়, আমাদের হ্যাশ রেজাল্টের সঙ্গে হ্যাশ ভ্যালুর সঙ্গে যদি তোমার হ্যাশ ভ্যালু না মেলে, তাহলে ধরে নেবে ডেটা ইজ অল্টার্ড ডিউরিং ট্রানজিশন। বাট এখন আস্তে আস্তে MD5 এর ইউজটা কমে আসছে, কারণ একটা জিনিস বেশি দিন ইউজ হলে তার মধ্যে অনেক উইকনেস এসে যায়, আস্তে আস্তে সেটা মধ্যে অনেক প্রবলেম আসে। তার জন্য এখন ম্যাক্সিমাম ইউজ হয় SHA, সিকিউর হ্যাশিং অ্যালগরিদম। এই MD5 এর মতনই এ কাজ করে, বাট এটা ডিফারেন্ট ফ্লেভার আছে। এর দুটো ভার্সন, SHA-1 আর SHA-2। SHA-1 secure hashing algorithm produce a 168-bit hash value. SHA-1 ইউজ করলে তুমি 168 বিটের একটা হ্যাশ ভ্যালু পাবে, বাট SHA-2 has option to vary digest between 224 to 512 bits. SHA-224 ইউজ করলে তুমি 224 বিটের হ্যাশ ভ্যালু পাবে, 256 ইউজ করলে 256 বিটের পাবে, 384 করলে 384 বিটসের একটা হ্যাশ ভ্যালু পাবে, 512 করলে 512 বিটসের একটা হ্যাশ ভ্যালু পাবে। এগুলো অনলাইনের টুলে তুমি করে দেখতে পারো। তুমি লিখলে আই লাভ মাই কান্ট্রি, এর হ্যাশ ভ্যালু কি হবে? এর হ্যাশ ভ্যালু দেখো এইটা এসছে, এগুলো সব হেক্স ডিজিট। বাট তুমি যদি ইন্ডিয়া লেখো তাহলে কিন্তু এর সাইজ চেঞ্জ হবে না, একই থাকবে। বাট এই হ্যাশ ভ্যালুটাকে তুমি কখনোই এইটাকে বার করতে পারবে না। এখানে তুমি MD5 ইউজ করতে পারো, বাট এই MD5 এর যে হ্যাশ ভ্যালুটা তুমি পেয়েছো বা ডাইজেস্টটা পেয়েছো, সেটা থেকে তুমি কখনোই এটা ইউজ করতে পারবে না। এখানে তুমি যত বড়ই দাও এর সাইজ আউটপুট এটাই হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এনি ডাউট? না। ওকে, HMAC। এই হ্যাশিং ফাংশন আমরা পরবর্তীকালে দেখব। এই হ্যাশিং ফাংশন শুধু ডেটা ইন্টিগ্রিটির জন্য না, অথেন্টিকেশনের জন্য ইউজ করা হয়। HMAC এর ফুল ফর্ম হচ্ছে হ্যাশ মেসেজ অথেন্টিকেশন কোড। এর মেইন কনসেপ্টটা হচ্ছে হ্যাশের সঙ্গে সিক্রেট কিটাও থাকবে। এই সিক্রেট কিটা কে জানে? একমাত্র সেন্ডার আর রিসিভার জানে। হ্যাশ ভ্যালু ম্যাচ করছে, বাট ডেটাটা যে পাঠিয়েছে সে অরিজিনাল সেন্ডার কিনা সেটাও তো আমার জানা দরকার।
সেটাও আমার জানা দরকার। সেটাও আমাকে দেখতে হবে। ধরো কি হতে পারে, মেসেজের কন্টেন্টটাকে চেঞ্জ করে দিল, করে একটা নতুন হ্যাশ ভ্যালু জেনারেট করে তোমাকে পাঠিয়ে দিল। এবার তোমার কাছে যে কন্টেন্টটা এসছে তার হ্যাশ জেনারেট করে তুমি দেখছো মিলে যাচ্ছে, তা তুমি তো বিশ্বাস করে নেবে। এর জন্য দুদিকে এটা মিউচুয়াল সিক্রেট কি জেনারেট করা হয়, তৈরি করে। সেন্ডার যখন পাঠায় তখন এই কি আর মেসেজ দিয়ে ডাইজেস্টটা জেনারেট করে। তোমার এটা হচ্ছে মেসেজ, এটা হচ্ছে কি, এটা হ্যাশিং অ্যালগরিদম, এই ডাইজেস্টটা জেনারেট করবে। রিসিভারও তাই করবে, রিসিভারও মেসেজ, সিক্রেট কি আর হ্যাশিং অ্যালগরিদম ইউজ করে এই ডাইজেস্টটা জেনারেট করবে। দুটো ম্যাচ যদি করে তবেই সেটা রিসিভ হবে। এবার তুমি বলবে যে মাঝপথে আছে সে যদি অল্টার করে, ওকে অল্টার করুক, কিন্তু তার কাছে তো এই সিক্রেট কিটা নেই। মাঝপথে যে আছে তার কাছে তো সিক্রেট কিটা নেই, বাট সেন্ডার যখন এই হ্যাশ ভ্যালুটা জেনারেট করছে তখন কিন্তু ডেটার সঙ্গে সিক্রেট কিটা দিয়ে এই হ্যাশ ভ্যালুটা জেনারেট করছে। এই কনসেপ্টটাকেই বলা হয় মেসেজ অথেন্টিকেশন কোড বা ম্যাক। বাল্ক ডেটা ট্রান্সফারে এটা ইউজ করা হয়। এটা কিন্তু এখানে ধরো ডেটা প্লাস কি দিয়ে ডাইজেস্টটা বেরিয়েছে, এখানেও ডেটা প্লাস কি দিয়েই ডাইজেস্টটা বার করতে হবে। এখানে তুমি কি প্লাস ডেটা দিলে হবে না, ও যে ফরম্যাটে ডাইজেস্ট করেছে একেও সেই ফরম্যাটেই ডাইজেস্টটা বার করতে হবে। আর এই ম্যাক মানে মেসেজ অথেন্টিকেশন কোডেরই ইন্ডাস্ট্রি ইমপ্লিমেন্টেশন কি এইচম্যাক। ফলে হয় কি, মাঝপথে কেউ এই অরিজিনাল ডেটাটাকে যদি অল্টার করে নতুন হ্যাশ জেনারেট করে রিসিভারের কাছে পাঠায়, রিসিভার বুঝতে পেরে যাবে, কারণ মাঝপথে সেই লোকটার কাছে কিন্তু সেই হ্যাকারটার কাছে কিন্তু তোমার সিক্রেট কিটা নেই, যেই সিক্রেট কিটা সেন্ডার আর রিসিভার দুজনে মিউচুয়ালি এস্টাবলিশ করেছে। সো HMAC is a way to check the data integrity as well it provides authentication. যে যার কাছ থেকে আসার কথা সেই পাঠিয়েছে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এনি ডাউট? না স্যার।